ঝুঁকির প্রশ্নে আসি, চমৎকারভাবে কভার করেছেন আশরাফ ভাই, কিন্তু আরেকটা ঝুঁকি, আরেকটা ভ্যারিয়েবল আছে, খুব গুরুত্বপূর্ণ ভ্যারিয়েবল, সেটা হচ্ছে ট্রাম্পের দায়িত্ব নেওয়া। 20 জানুয়ারি উনি দায়িত্ব নেবেন এবং ট্রাম্প তার নির্বাচনের সময় তিনি তার এক্সে বলতে বলতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, ওই হ্যান্ডেলে যে স্ট্যাটাস দিয়েছেন আমাদের এখানে হিন্দুদেরকে নিয়ে, যেটা এক্স্যাক্টলি ইন্ডিয়ান প্রোপাগান্ডা, যেটা মনে হবে যে ইন্ডিয়ান কেউ লিখে দিয়েছেন, উনি জাস্ট আপলোড করেছেন, বাট উনি এটা দিয়েছেন। ডক্টর ইউনূসকে এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে টাইম ম্যাগাজিনের সাথে যে সাক্ষাৎকার সর্বশেষ সেখানেও, এবং উনি পারবেন কিনা, উনি ইভেন আল জাজিরাকে জিজ্ঞেস করা হয়েছিল, আল জাজিরা তাকে জিজ্ঞেস করেছিলেন, তো উনি বলেছেন ওনার বন্ধু আছে রিপাবলিকান পার্টিতেও, কিন্তু আমি আসলে ব্যাপারটাকে এত সরল, এবং উনি বলেছেন যে অর্থনীতির সম্পর্কটাই প্রধান, তার ভিত্তিতে এই সরকারটা করতে চান। অন্যান্য জায়গায় বলছেন যে ঝুঁকিটা আসলে অন্য জায়গায়। ঝুঁকিটা হচ্ছে এরকম, ট্রাম্প প্রশাসন এসে ডক্টর ইউনূস সরকারের উপরে খুব সিরিয়াস কোয়ার্সিভ কিছু করবে তারা, কিন্তু ভারত আমাদের সাথে আসলে সুসম্পর্ক চাইছে না, এটা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে ইটস ভেরি ক্লিয়ার। অনেক ক্ষেত্রে তারা আমাদের সরকারে যা যা চাওয়া, যেমন ডক্টর ইউনূস বলেছেন এবং আমরাও মনে করি শেখ হাসিনা আছে, আমি এইটুকুও টলারেট করছি, কিন্তু সে যাতে ওখানে বসে তার কর্মকাণ্ড না করে, কিন্তু ওখানে উনি ফোন রেকর্ড এবং একটা লেটেস্ট রেকর্ডে উনি বলছেন রেকর্ড করো, করে ছেড়ে দাও, একদম এভাবেই ইনস্ট্রাক্ট করছেন। ষড়যন্ত্র করছেন কীভাবে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে হবে, কীভাবে ছবি তুলতে হবে, তারপর মারপিট হলে সেটা উনি ওনার লিঙ্ক দিয়ে পাঠিয়ে দেবেন, এটা করছে। এবং আমাদের এখানে দুর্গাপূজার সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে স্টেটমেন্ট দিয়েছে, ইট ওয়াজ ভেরি স্ট্রং এবং খুবই ভুল তথ্যের উপরে ভিত্তি করে। পুরনো ঢাকায় পেট্রোল বোমা মারা হয়েছে, ওই বোতলটা ফাটেনি, ভাঙেনি, ওটা ছবি দেখা যায়, কিন্তু তারা ওদের অফিসিয়াল স্টেটমেন্টস এগুলো বলছেন। সো ভারতের যে কোয়ার্সিভ অ্যাটিটিউড আছে, এতদিন পর্যন্ত বাইডেন সেটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করেছেন এবং আমরা মনে করব নিশ্চয়ই ইউএনজিএতে গিয়ে উনি ওনার নর্ম ভেঙে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করে আসলে এই বার্তা গ্লোবালি দিতে চেয়েছেন, আমরা তার সাথে আছি। ট্রাম্প অন্তত এগুলো করতে যাবে না, ফলে ভারতের যে কোয়ার্সিভ অ্যাটিটিউড সেগুলো বাড়তে থাকবে। এবং আমি যোগ করতে চাই, ট্রাম্প প্রশাসনের যে গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ড, আমি ওনাকে নিয়ে খুঁজতে গিয়ে আমার কাছে কিছু ভয়ই লেগেছে যে এই ধরনের একজন মানুষ হয়েছেন। উনি হোয়াইট আমেরিকান, কিন্তু ওনার মা হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং উনি এরপর সে কারণে তার সন্তানদের নামে হয়ে রেখেছেন। নট অনলি দ্যাট, উনি এখন 17টা গোয়েন্দা সংস্থার চিফ, সিআইএ এফবিআইকে আমরা চিনি, এ দুটো তো আছেই, অল দ্য মিলিটারি ইন্টেলিজেন্স, নেভি ইন্টেলিজেন্স, সব এরকম 17টা, কোস্টগার্ড ইন্টেলিজেন্স, আমি দেখলাম, দ্যাটস এ হিউজ লিস্ট। এবং উনি হিন্দুত্ববাদী, হিন্দু হয় প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে হিন্দুত্ববাদী হওয়া। তার অনেকগুলো মন্তব্য, তিনি যেভাবে মোদির প্রশংসা করেন এবং অবাক লাগে, আমার কাছে খুব মনে হবে একটা দীর্ঘ পরিকল্পনার পার্ট। উনি 12 বা 13 সালে ওনার বিয়ে হয় এবং খুব সিগনিফিক্যান্ট মানুষ ছিলেন না, কিন্তু তার বিয়েতে জনাব নরেন্দ্র মোদী চিঠি পাঠিয়েছিলেন রাম মাধবকে দিয়ে। রাম মাধব পরে বিজেপির জেনারেল সেক্রেটারি হয়েছিল, তখন কিন্তু উনি স্পোক্স পারসন, গিয়ে ওই চিঠি পাঠ করে শোনানো হয়েছে। সুতরাং এই লিঙ্কগুলো যদি আমরা সব একত্র করি তাহলে আমরা দেখতে পারবো যে সরকারের সামনে এই ঝুঁকি আছে। ফলে যেটা দাঁড়ালো, বাংলাদেশে একটা সরকার যেটা ক্ষমতায় আছে, যার আসলে অর্গানাইজ ফোর্স নাই, সমর্থন আছে কিন্তু অর্গানাইজ কোনো ফোর্স মাঠে নাই ওনার এটার জন্য। নাম্বার 2 হচ্ছে সরকার ভালো চালাচ্ছেন না। আপনি ছাত্রদেরকে অর্গানাইজড ফোর্স হিসেবে দেখছেন না? দেখছি, যদি অর্গানাইজড হয় এটা খুবই ছোট একটা ফোর্স। মানে আমি একটু বলে ফেলা ভালো যে ছাত্রদের ডিসইলিউশন হওয়া দরকার। মানে শেখ হাসিনার বিরুদ্ধে মুভমেন্টের সময় তারা ডাকছেন, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় আসছে, দাঁড়িয়ে গুলি খেয়ে মারা যাচ্ছে এবং সেখান থেকে বিদায় করেছে। এরা যে ছাত্রদের নেতৃত্ব মেনে এসছেন, আই ডু ডিসঅ্যাগ্রি উইথ দ্যাট। তারা সামনে ছিলেন, আমি কথাটা সবসময় এভাবেই বলি। এখানে বিভিন্ন মানুষ, এখানে বিএনপির মানুষ, জামায়াতের মানুষ, এখানে সাধারণ মানুষ, এখানে একেবারে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসছে। ফলে যখন শেখ হাসিনার পতন হয়েছে তখন আসলে তাদের অনেকেই আর মাঠে নাই, এটা তাদের ফোর্স না। মানে তাদের ফোর্স যদি হয়ে থাকে তাহলে তারা দল করে সেটা দেখাতে পারতেন। এবং রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন কর্মসূচিতে খুব ডাকে, শুরুর দিকে যেমন মানুষ আসতো সেরকম মানুষ আসছে না। তো এটা দিয়ে হবে না। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, ইভেন আওয়ামী লীগের কথাও বলছি, আওয়ামী লীগের কিন্তু শুধু সরকার না, তার একটা অর্গানাইজড পার্টি আছে, একেবারে গ্রাম পর্যন্ত যার সংগঠন আছে। এটাকে দুভাবেই, আপনি এটাকে চাইলে স্বৈরাচারী ব্যবস্থার জন্য ব্যবহার করতে পারেন, আবার আপনি এটাকে চাইলে দেশের পক্ষেও ব্যবহার করতে পারেন। সো বিএনপির যেরকম একটা ফোর্স আছে গ্রাসরুট পর্যন্ত, ইভেন জামায়াতের আছে গ্রাসরুট পর্যন্ত যে ফোর্স থাকা। সুতরাং একটা পলিটিক্যাল গভর্নমেন্টের হাতে যদি দায়িত্ব থাকে এই টাফ টাইমটাতে, দ্যাটস আ হাই প্রবাবিলিটি যে এই ঝুঁকিগুলো কমানো যাবে। এবং আরেকটা জিনিস আমি একটু যোগ করে রাখি, সাম্প্রতিক সময়ে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের কিছু বক্তব্য, কিছু আচরণ চট্টগ্রামে হয়েছে। চট্টগ্রামে তারা বড় বড় মহাসমাবেশ করেছেন এবং যে দাবিগুলো জানাচ্ছেন, এবং 2 দিন আগে রংপুরে হয়েছে, ওখানে বক্তব্যের মধ্যে বলা হচ্ছে হিন্দু সম্প্রদায়কে উৎখাতের চেষ্টা সফল হতে দেওয়া হবে না।
মানে যিনি ওনাদের নেতা, তিনি এই ধরনের একটা বক্তব্য দিয়েছেন। এখন আমাদের দেশে কেউ কি হিন্দু সম্প্রদায়কে উৎখাত করার কোনো চেষ্টা কেউ কোথাও করছে? আমরা তো এই দেশে থাকি, আমাদের হিন্দু মানুষদের সাথে পরিচিতি আছে। শেখ হাসিনার পতনের পর কি কি ঘটনা ঘটেছিল সেগুলো নিয়ে ব্যাখ্যা যথেষ্ট হয়েছে, আমরাও কথা বলেছি। তারা কিছু সাফার করেছেন, কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছে, কিন্তু এটা কি উৎখাত করার মতো চেষ্টা? সব কিন্তু একটা ন্যারেটিভ বিল্ডিং দেখতে পাচ্ছি, ন্যারেটিভ বিল্ডিং দেখতে পাচ্ছি। চট্টগ্রামে সমাবেশ হলো, ওখানে একটা ভুল হলো, ভুলটা অনেক বড় ছিল তাও মনে করে জাতীয় পতাকার সাথে, তারপর আপনি মামলা করে দিলেন, তার প্রতিবাদে আবার মারাত্মক রকম অনেক বড় একটা সমাবেশ হলো এবং রিপিটেডলি বলার চেষ্টা করা হলো। তারপরে চট্টগ্রামেই একটা স্টেটাসকে কেন্দ্র করে, যেখানে একটু উল্টো ঘটনা, এতদিন পর্যন্ত যেটা হয়েছে যে হিন্দু সম্প্রদায়ের কেউ স্টেটাস দিয়েছে, মুসলিম সম্প্রদায়ের মানুষ গিয়ে হামলা করেছে, এখানে আবার উল্টো দেখা গেল যে ইসকনকে নিয়ে মুসলিম সম্প্রদায়ের একজন স্টেটাস গেছে, হিন্দু সম্প্রদায়ের মানুষ গিয়ে তার দোকান ভাঙচুর করেছে এবং সেটা নিয়ে পাল্টাপাল্টি আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওখানে ডিসপ্রপোর্শনের বল প্রয়োগের অভিযোগ আছে। সব কিছু মিলে কিন্তু ইন্ডিয়ার যে মূল ন্যারেটিভটা, সেই ন্যারেটিভটা আস্তে আস্তে কিন্তু ট্র্যাকশন পাচ্ছে। সুতরাং আমাদের এই সব ঝুঁকিগুলো আসলে সামনে আছে। একটা নির্বাচন আমার মনে হয় এই প্রেক্ষাপটে খুব বেশি ডিলেইড হওয়া আমাদের রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হবে।